আসসালামু আলাইকুম। ডিএসটিভি খবর থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জুবাইর হোসেন। তো দর্শক, আজকে আমরা জমি সংক্রান্ত বিষয়ে একটি নিউজ করতেছি। তো এখন আমরা আছি মগবাজারে জমি সংক্রান্ত বিষয় নিয়ে। দেখুন। তো আমার পাশে বাদী আছে মৌসুমী মৌসুমী শান্তা। ওই আবেদনটা করছে, ওই বাদী আসলে। মৌসুমী শান্তার আর এক ভাই আছে, ইমাম হোসেন, ইকবাল হোসেন। তো আসলে আল্লাহ পাক রাব্বুল আলামিন ইচ্ছা একটি ছেলে আছে, ও একটু প্রতিবন্ধী মনে হয় আমার কি, সে ওখানে আছে বাড়িতে। আমরা আসছি এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাটা সম্পূর্ণ জানতে, এবং আমরা যেন সুষ্ঠুভাবে তার পৈতৃক যে সম্পদ অ্যাসেট যেখানে যা কিছু আছে খুঁটিনাটি বিষয়ে আমরা সবকিছু আলাপ আলোচনা করব। দ্বিতীয় পক্ষ ইব্রাহিম মোল্লারের সাথে আমরা দেখা করব। দেখা করে এখানে আমাদের কাছে একটা লিস্ট আছে, এই লিস্ট অনুযায়ী তার সামনে আমরা উপস্থাপনা করব, এবং তার প্রাপ্য যে অধিকার, সম্পদ যে প্রাপ্তি, সেগুলি যেন অতি তাড়াতাড়ি আমরা তাদের বুঝিয়ে দিতে পারি, সেই ধরনের ব্যবস্থা আইনের যে কোনো অ্যাঙ্গেলে হোক, যেভাবেই হোক, আমরা চাই তাদের পাওনা যেন বুঝিয়ে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই তৌফিক দেয়, জ্ঞান দেয়, বুদ্ধি দেন, আল্লাহ সাহায্য কামনা করি। এটাই হচ্ছে সংক্ষিপ্ত। পরবর্তীতে আমরা দ্বিতীয় পক্ষের সাথে কথা বলে আহ, যে পর্যায়ে যাবে, সেই পর্যায় অনুযায়ী আমি আবার বলবো। দর্শক, আমরা কিছুক্ষণ আগে আমাদের মানবাধিকার আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশনের চিফ কোঅর্ডিনেটর ফিরোজা ম্যাডামের সাথে আমরা বক্তব্য শুনেছি এই জমি সংক্রান্ত বিষয় নিয়ে। এখন আমরা নাজনীনের যে আপনার নাম জানেন কি, মৌসুমী আপুর সাথে জানবো আসলে ঘটনাটা কি এবং কি পারপাসে তার এই জমিটা আছে, আমরা সেটাই জানবো। এবং আমাদের সাথে আছেন চিফ কোঅর্ডিনেটর ফিরোজা নাজনীন। যে আপা বলেন আপনার সমস্যা। আমার সমস্যা হচ্ছে আমার পারিবারিক যে বিষয়গুলো, আমার সৎ ভাই ইব্রাহিম মোড়ল সে দীর্ঘদিন যাবৎ আমাদের উপরে মানবিকভাবে অত্যাচার করতেছে। আমার বাবার বাড়িতে আমি আসতে পারবো না, আমার বাবার বাড়ির ছাদে আমি উঠতে পারবো না, গ্রেজে আমি গাড়ি রাখতে পারবো না। আমি আমার হাজবেন্ড সহ আসলে তারা আমাদের নানানভাবে ধমকি ধামকি দেওয়ার চেষ্টা করে, প্রাণনাশে একটা ধমকি দেওয়ার চেষ্টা করে, এবং অনেকভাবে সে ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে, আমাদের মিথ্যা মামলাও দেয়, অনেক রকমভাবে হয়রানি করে। সে আমাদের কয়েকটা মিথ্যা মামলা দেখে আমাদের নামে অ্যারেস্ট ওয়ারেন্টও বের করার চেষ্টা করে, কিন্তু আল্লাহর রহমতে সে সেটা পারে নাই। এবং যখনই আমরা মানে কোনো অ্যাকশন নিতে যাই বা তার বিরুদ্ধে কোনো আইনি করি, তখনই সে সেটাকে কিভাবে নষ্ট করে দেয় আল্লাহ জানে আর সে জানে। মানে অনেকভাবে আমাদেরকে হয়রানি, অপমান, অপদস্থ, এবং পারিবারিক যে আমার বাবা রেখে যে প্রত্যেক সম্পদ, সেখান থেকে আমাদেরকে বঞ্চিত করছে। এবং বাড়িতেও আমাদের ঢুকতে দিতে চায় না। সে তার একটা ছেলে আছে, নাম হচ্ছে রাজু। সেই ছেলেও আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে। আমরা যখনই আসি তার ছেলেকে লেলায় দেয় আমাদের পিছনে, এসে আমাদের ঘরের সামনে ধাক্কাধাক্কি, লাথি মারে। আমরা ভাড়াটিয়ার সাথে খারাপ ব্যবহার করে, ভাড়াটিয়ার গেটে লাথি মারে, তার কাছে টাকা চায়। এবং আমার বাচ্চা কাচ্চা নিয়েও আসলে আমি এখানে স্বস্তিতে থাকতে পারি না। আমি গত ফেব্রুয়ারি ৬ তারিখে আসছিলাম, আমার মার মৃত্যুবার্ষিকী ছিল। আসার পরে ভাবছি যে মার মৃত্যুবার্ষিকীটা করবো, বাচ্চা দিনে হয়তো ২-১ দিন থাকবো। তার ছেলে সেটা আমাদের করতে দেয়নি। আমি আমার এই সামান্য কিছু কাপড় আমি ছাদে দিছিলাম। কাপড় কেন আমি ছাদে দিব? কি কারণে দিব? সে অনেক অজুহাত দিয়ে আমাদের অনেক অপমান অপদস্থ করার চেষ্টা করে, এবং গেটের ভিতরে ঢুকে সে আমাদের মানে অ্যাটাক করার চেষ্টা করে, মারামারি করার চেষ্টা করে। এটার একটা সিসিটিভি ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। আমি চাইলে উম সেটা চাইলে আমি দেখাতে পারি। আর তার ছেলেটা হচ্ছে, আমি কি বলবো, একটু মাদক আসক্ত। সে একটু নেশাগ্রস্ত, একটু উদ্ভট টাইপের কথাবার্তা বলে, উদ্ভটভাবে আচার-আচরণ ব্যবহার করে। এটা কি কি সমাধান চাচ্ছেন আমি আপনারা? আপনাদের কাছে মানে অনুরোধ করছি এবং বিনীতভাবে নিবেদন করছি যেন আমাদের একটা সুস্থ একটা বিচার, এবং আইন অনুযায়ী আমাদের সুস্থ একটা বিচার করে দেন। হ্যাঁ, আমরা যে প্রাপ্যটা পাবো সেটা যেন সে আমাকে বুঝায় দেয়, এবং আমাদের উপরে যে হামলা, মামলা, এগুলা হয়রানি, এগুলো সে কেন করতেছে? কারণ আমরা তো তার কাছে কোনো কিছু ভিক্ষা চাইনি। আমার প্রাপ্য যেটা সেটা চাচ্ছি, এবং তার সেক্ষেত্রে সে উল্টা আমাদেরকে আরো হয়রানি করতেছে, জায়গায়, জায়গায় অপমান অপদস্থ করতেছে। ইভেন কি আমাদের প্রাণনাশেরও সে চেষ্টা করছে। আমাদের কাছে যে এখানে আপনি একটা আম আপনার
আপনার পৈতৃক যে সম্পদ প্রাপ্তির লিস্টটা দিছেন, জি। এগুলি কি সম্পূর্ণ আপনার বাবা থাকাকালীন অবস্থা আপনার বাবাই করে গেছেন সবকিছু? সমস্ত সম্পত্তি, জায়গা, তারপরে ব্যাংকের টাকা, আর ব্যাংকে আরো কত আরো টাকা আরো কি ২-১ টা মনে জায়গা আছে? আছে। হ্যাঁ, হ্যাঁ, পৌনে ৬ কোটি টাকা। মানে ৭ কোটি টাকার কাছাকাছি। ৬ কোটি কত লাখ টাকা জানি। এবং আমার বাবা নানান জায়গায় টাকাও সে পেত। আ আ শাহাবুদ্দিন সরকার নামে একজন আছে, তার কাছে ৫ কোটির মতো ১,৫,০০,০০০ মতো সে টাকা পেত। ১,৫,০০,০০০। তো সেই টাকার কথা আমি ইব্রাহিম মোড়লকে জিজ্ঞেস করছিলাম যে, "আমরা তো সেখান থেকে ভাগীদার। আমাদেরকে আপনি দেন, আমাদের কিছু টাকা দেন। আমরা ব্যবসা-বাণিজ্য করি বা আমরা কিছু করে কেটে খাই, চলি।" সেক্ষেত্রে সে নানান অজুহাত দেখায় এবং সেই লোককে ফোন দিলে সে আমাদের ডাইরেক্ট বলে যে, ইব্রাহিম মোড়ল টাকা উত্তোলন করে নিয়ে গেছে তার কাছ থেকে। এবং সে আচ্ছা। তাকে বলছে যে টাকা নাকি আমাদেরকে তো দিয়ে দিছে। আপনার কাছে আমি শুনেছি যে আপনার আম্মা ২ নাম্বার, ইব্রাহিম মোড়ল হয়েছে তার ১ম ঘরে। ১ম ঘরে, আপনার আম্মার আগে আম্মু, বিয়ে হ্যাঁ, আমার হয়েছিল। মা 2nd। তো আপনার বাবা থাকতে কি ইব্রাহিম মোড়ল এখানে সবকিছু দায়-দায়িত্ব আপনার বাবাকে বুঝিয়ে দিয়েছেন? এই সয়-সম্পত্তি না, যত যা না, আছে, না, ইব্রাহিম মোড়লের কাছে কি বুঝিয়ে না, দিয়েছেন? না, না। যে উনার আমারও কাছে বর্তমানে তুমি এগুলি দেখশন করবা, আমার এই ২ ছেলে ১ মেয়ে আছে, পরবর্তী তোমার মায়ের ঘরের, তাদের তুমি দেখশন করবা। এরকম কোনো আপনার বাবা তার কাছে বুঝিয়ে দিচ্ছে? আপনার না, জানা না, মতে? না। আমরা তখন খুবই ছোট। যখন আমার বাবা মারা যায় ১৯৯৯ সনে, তখন আমার বয়স খুবই কম। ৭ থেকে ৮ বছর হবে। তখন অতটা আমার বুঝ ক্ষমতা হয় নাই। তো এই আমি সমস্ত যতটুকু মার কাছ থেকে শুনছি বা জানতে পারছি, আমার বাবা মারা যাওয়ার পরে হচ্ছে উনি এই বাড়িতে আসে। তার আগে উনি এই বাড়িতে ছিল না। এই বাড়িটা করে বাবা আমাদেরকে রেখে গেছে। তো এবং আমার বাবা আপনার তাকে তেজ্য পুত্রও আপনার করছে। আপনার বাবা এই বাড়িতেই ছিলেন? আপনার হ্যাঁ, মাকে নিয়ে, আপনাদেরকে নিয়ে? হ্যাঁ, আমার বাবা এই বাড়িতে তাহলে আমার মাকে নিয়ে আমাদেরকে ইব্রাহিম নিয়েছিল। মোড়লের মা তো ছিলেন না। চলে না, না। গেছেন নাকি ও মারা গেছেন? না, আমার বাবা বাচ্চাকালীন অবস্থায় উনার সাথে হয়তো তালাক হয়ে গেছে বা ডিভোর্স হয়ে সেপারেশন হয়ে গেছে। সেপারেশন হয়ে গেছে। তাহলে তো আপনার এবং আম্মাকে ইব্রাহিম নিয়া মোড়লকেও আমার বাবা আপনি উনার বললেন। অকারেন্স এর অনেক অকারেন্স করতো উনি, যার কারণে উনাকে তেজ্য পুত্রও করছে। আচ্ছা, বাড়ি থেকে বের করে দিছে। আচ্ছা, তো আপনার আম্মাকে নিয়া সংসার করেছে, তাহলে আপনার বাবার যে অ্যাসেট, টাকা পয়সার দলিল, আপনার ব্যাংকের যে চেক বই, জমার বই ব্যাংকের সবকিছু তো কাগজপত্র আপনার আম্মার কাছে থাকার কথা নিয়ম অনুযায়ী। হ্যাঁ, কিছু আর পুরুষ কাগজ মানুষ তো নিয়ে আলাদা থাকে না। স্ত্রী না, যেখানে না, থাকে না। সেখানেই তার সবকিছু থাকে। আমার বাবা সেগুলি কোথায় আপনার আমার বাবা পেয়েছেন? যখন জীবিত ছিল তার একটা আলমারি ছিল। সে তার বেডরুমে ছিল। আমার বাবা মারা যাওয়ার ৪ দিনও হয় নাই। সে আমাদের ঘরে যাবতীয় কিছু দামি জিনিসপত্র প্লাস হচ্ছে যে আলমারিতে আমার বাবার কাগজপত্র, ডায়েরি, তার কিছু ইম্পোর্টেন্ট ডকুমেন্ট বা যেগুলো যার কাছে তার টাকা পেত সেটার একটা লিস্ট, সমস্ত কিছু সে নিয়ে উপরে ৬ তলায় চলে যায়। মানে আপনার বাবা? হ্যাঁ, না, আমার ইব্রাহিম? ইব্রাহিম মোড়ল। আচ্ছা। সে কিছু মানে দামি জিনিসপত্র এবং যে আলমারিতে আমার বাবার কিছু ডকুমেন্ট ছিল, কিছু কাগজপত্র ছিল, ব্যাংকের কাগজপত্র ছিল, এগুলো নিয়ে সব উপরে ৬ তলায় চলে যায়। আমার মা অসহায় ছিল, তাও প্রতিবাদ ওইভাবে করতে পারেনি। এবং সে এই বাড়ি থেকে বের করে দেওয়ার আমাদের চেষ্টা করে। সে ট্রাক ভাড়া করে নিয়ে আসছে, আমাদেরকে আরেক জায়গায় রাখবে। ওই বাড়ি থেকে বের করে দিবে। তখন এলাকা ভিত্তিক কিছু লোক বাধা দেয়। এখানে অরুণ মামা নামের একজন ছিল, উনি বাধা দেয় যে, "এই বাড়ি মৌলভী সাহেব করে রেখে গেছে, আমার বোনকে আমার মাকে বোন বলে ডাকতো। তো আমার বোনকে এখানে রেখে গেছে, আমার ভাগ্নিকে এখানে রেখে গেছে। আপনি কেন এখান থেকে বের করবেন? আমাদের সামনে সেই বাড়ি করছে এবং তাদেরকে স্থান করে দিয়ে গেছে। আপনি বের করার কে?" থ্যাংক ইউ। না, ইকবাল হোসেন। ৩ বোন, ১ ভাই, ২য় মায়ের ঘরে ১ ২ ভাই ১ বোন। এইগুলা যখনই আমরা এই কাগজপত্রগুলা মানে কোর্ট থেকে উঠাই বা বিভিন্ন রেজিস্ট্রেশন অফিস থেকে উঠাই, বাসা কি প্রত্যেকটাতে একটাই নাকি? ওনাদের বাসা কোনটা? উপরে ওনার ৬ তলা, উপরে হ্যাঁ। ৬ তলায় থাকে। এটা? হ্যাঁ, হ্যাঁ, ৬ তলায় থাকে পরবর্তীতে আর ২ তলায় ৩ তলায় আছে। ওনার ছেলে আর মেয়ে আছে। এ বাসা